শুরু করছি আমাদের দ্বিতীয়ার্ধের অনুষ্ঠান। নিবেদিত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে শ্রুতি নাটক শেষের কবিতা। অভিনয়ে লাবণ্য অদিতি গুপ্ত, যোগমায়া মঞ্জুলা চ্যাটার্জি, কেতকী তনিমা মিত্র, সিসি রশ্মি চক্রবর্তী, সুরমা রাজরূপা গুপ্ত, অমিত শেখর গুপ্ত, মণিভূষণ দিগন্ত মাইতি, জ্যোতিশঙ্কর সাগ্নিক দাস, সূত্রধার চৈতালি দাস ও দেবশ্রী রায়। কণ্ঠ সহায়তা বসুন্ধরা গুপ্ত, রাজরূপা গুপ্ত ও দিগন্ত মাইতি। আবহ সঙ্গীত অরণ্য চৌধুরী ও অভ্র চট্টোপাধ্যায়। সমগ্র অনুষ্ঠানের আলোক সম্পাতের দায়িত্বে আছেন শ্রী মাধব দাস, আর ধ্বনি সহায়তায় শ্রী হাসি পাঁচাল। শুরু করছি শ্রুতি নাটক শেষের কবিতা। অমিত রায় ব্যারিস্টার। ইংরেজি ছাদে রায় পদবী রয় ও রয়ে রূপান্তর যখন ধারণ করলেন, তখন তার স্ত্রী গেল ঘুচে। অমিত এমন একটা বানান বানালে যাতে ইংরেজ বন্ধু ও বন্ধুবিদের মুখে তার উচ্চারণ দাঁড়িয়ে গেল অমিত রায়। পৈতৃক সম্পত্তির সাংঘাতিক সংঘাতেও অমিত বিনা বিপত্তিতে যাত্রা টিকে গেল। বুদ্ধি বেশি থাকাতে পড়াশুনো বেশি করেনি, অথচ বিদ্যেতে কমতি আছে বলে ঠাহর হয় না। অমিত বলে, ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী। অমিতর নেশাই হলো স্টাইলে। ওর চেহারাতেই একটা বিশেষ ছাঁদ আছে। 5 জনের মধ্যেও যে কোনো একজন মাত্র নয়, ও হলো একেবারে পঞ্চম, অন্যকে বাদ দিয়ে চোখে পড়ে। ওর বোনেরা ওর যে অভ্যেসটা নিয়ে ভারী বিরক্ত, সে হচ্ছে ওর উল্টো কথা বলা। সজ্জন সভায় যা কিছু সর্বজনের অনুমোদিত, ও তার বিপরীত কিছু একটা বলে বসবেই। একদা মেয়েদের পরে পুরুষের আধিপত্যের অত্যাচার নিয়ে কোনো সমাজ হিতৈষী অবলা বান্ধব নিন্দা করছিল পুরুষদের। অমিত বললে, পুরুষ আধিপত্য ছেড়ে দিলেই মেয়ে আধিপত্য শুরু করবে। দুর্বলের আধিপত্য অতি ভয়ঙ্কর। সভাস্থ অবলা ও অবলা বান্ধবেরা চটে উঠে বললে, মানে কি হলো? যে পক্ষের দখলে শিকল আছে, সেই শিকল দিয়ে পাখিকে বাঁধে, অর্থাৎ জোর দিয়ে। শিকল নেই যার, সে বাঁধে আফিং খাইয়ে, অর্থাৎ মায়া দিয়ে। শিকলওয়ালা বাঁধে বটে, কিন্তু ভোলায় না। আফিংওয়ালি বাঁধেও বটে, ভোলায়ও। একদিন ওদের বালিগঞ্জের এক সাহিত্য সভায় রবি ঠাকুরের কবিতা ছিল আলোচনার বিষয়। অমিতর জীবনে এই সে প্রথম সভাপতি হতে রাজি হয়েছিল। একজন সেকেলে গোছের অতি ভালো মানুষ ছিল বক্তা। রবি ঠাকুরের কবিতা যে কবিতাই, এইটে প্রমাণ করাই ছিল তার উদ্দেশ্য। অমিত বললে, কবিমাত্রের উচিত 5 বছর মেয়াদে কবিত্ব করা, 25 থেকে 30 পর্যন্ত। রবি ঠাকুরের বিরুদ্ধে সবচেয়ে বড় নালিশ এই যে ভদ্রলোক অতি অন্যায় রকম বেঁচে আছে। ও যদি মানে নিজেই সরে না পড়ে, আমাদের কর্তব্য ওর সভা ছেড়ে দল বেঁধে উঠে আসা। আমাদের মণিভূষণ চশমার ঝলক লাগিয়ে প্রশ্ন করলে, সাহিত্য থেকে লয়ালটি উঠিয়ে দিতে চান? একেবারেই। এখন থেকে কবি প্রেসিডেন্টের দ্রুত নিঃশেষিত যুগ। রবি ঠাকুর সম্বন্ধে আমার দ্বিতীয় বক্তব্য এই যে তার রচনা তাঁরই হাতের অক্ষরের মতো, গোল বা তরঙ্গ রেখা, গোলাপ বা নারীর মুখে বা চাঁদের ধরনে। নতুন প্রেসিডেন্টের কাছে চাই কড়া লাইনের, খাড়া লাইনের রচনা, তীরের মতো, বর্ষার ফলার মতো, কাঁটার মতো, ফুলের মতো নয়, বিদ্যুতের রেখার মতো, নুরালজিয়ার ব্যথার মতো, খোঁচাওয়ালা কোনওয়ালা গথিক গির্জির ছাদে।
ভালো জিনিস যত বেশি হয় ততই ভালো। ঠিক তার উল্টো, বিধাতার রাজ্যে ভালো জিনিস অল্প হয় বলেই তো ভালো, নইলে সে নিজেরই ভিড়ের ঠেলায় হয়ে যেত মাঝারি। যেসব কবি 60-70 পর্যন্ত বাঁচতে একটু লজ্জা করে না, তারা নিজেদের শাস্তি দেয় নিজেকে সস্তা করে দিয়ে। শেষকালটায় অনুকরণের দল চারিদিকে বুহ বেঁধে তাদেরকে মুখ ভ্যাংচাতে থাকে। তাদের লেখার চরিত্র বিগড়ে যায়, পূর্বের লেখা থেকে চুরি শুরু করে হয়ে পড়ে পূর্বের লেখার রিসিভার্স অফ স্টোলেন প্রপার্টি। জানতে পারি কি কাকে আপনি প্রেসিডেন্ট করতে চান? তার নাম করুন। নিবারণ চক্রবর্তী। নিবারণ চক্রবর্তী? সে লোকটাকে? তবে শুনুন, আনিলাম অপরিচিতের নাম ধরণীতে, পরিচিত জনতার স্মরণীতে। আমি আগন্তুক, আমি জনগণেশের প্রচন্ড কৌতুক। খোলদার, বার্তা আনিয়াছি বিধাতা, মহাকালেশ্বর পাঠাইছে দুর্লক্ষ অক্ষর। বল দুঃসাহসী কে কে, মৃত্যু পদ রেখে দিবি তার দুরূহ উত্তর। অমিত বেছে বেছে শিলং পাহাড়ে গেল। একদিন যখন আষাঢ় এলো পাহাড়ে পাহাড়ে বনে বনে, তখন অমিত স্থির করলে এই সময়টাতে কিছুদিনের জন্য চেরাপুঞ্জির ডাক বাংলোয় গিয়ে মেঘদূত জমিয়ে তুলবে। আঁকা বাঁকা সরু রাস্তা, ডান দিকে জঙ্গলে ঢাকা খড়। এই রাস্তার শেষ লক্ষ্য অমিতর বাসা। সেখানে যাত্রী সম্ভাবনা নেই, তাই সে আওয়াজ না করে অসতর্কভাবে গাড়ি হাঁকিয়ে চলেছে। এমন সময় হঠাৎ একটা বাঁকের মুখে এসেই দেখলে আরেকটা গাড়ি উপরে উঠে আসছে। পাশ কাটাবার জায়গা নেই, ব্রেক কষতে কষতে এগিয়ে পড়লো তার উপরে। পরস্পর আঘাত লাগলো, কিন্তু অপঘাত ঘটল না। অন্য গাড়িটা খানিকটা গড়িয়ে পাহাড়ের গায়ে আটকে থেমে গেল। একটি মেয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। সদ্য মৃত্যু আশঙ্কার কালো পটখানা তার পিছনে। তারই উপরে সে যেন ফুটে উঠল একটি বিদ্যুৎ রেখায় আঁকা সুস্পষ্ট ছবি। অপরাধ করেছি। অপরাধ নয়, ভুল। সেই ভুলের শুরু আমার থেকে। ড্রাইভার জানালে লোকসান বেশি হয়নি, কিন্তু গাড়ি সেরে নিতে দেরি হবে। আমার অপরাধী গাড়িটাকে যদি ক্ষমা করেন, তবে আপনি যেখানে অনুমতি করবেন সেইখানে পৌঁছিয়ে দিতে পারি। দরকার হবে না, পাহাড়ে হেঁটে চলা আমার অভ্যেস। দরকার আমারই, মাফ করলেন তা প্রমাণ। মুখে কথা না বলে মেয়েটি গাড়িতে উঠে বসলো। তার নির্দেশ মতো গাড়ি পৌঁছলো যথাস্থানে। কাল যদি আপনার সময় থাকে একবার এখানে আসবেন, আমাদের কর্তা মার সঙ্গে আপনাকে আলাপ করিয়ে দেব। অমিতর ইচ্ছে হলো বলে, আমার সময়ের অভাব নেই, এখনই আসতে পারি। সংকোচে বলতে পারবে না। বাড়ি ফিরে এসে ওর নোট বই নিয়ে লিখতে বসলো। পথ, আজ হঠাৎই কি পাগলামি করলে? দুজনকে দু জায়গা থেকে ছেড়ে এনে আজ থেকে হয়তো এক রাস্তায় চালান করে দিলে। মনের ভিতরটা বলছে, আমাদের শুরু হলো যুগল চলন। আমরা চলবো চলার সূত্রে গাঁথা ক্ষণে ক্ষণে কুড়িয়ে পাওয়া উজ্জ্বল নিমিষগুলির মালা। কোথায় আছো নিবারণ চক্রবর্তী? এইবার ভর করো আমার পরে, বাণী দাও, বাণী দাও। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। নাই আমাদের কনক চাপার কুঞ্জ, বনবিথিকায় কীর্ণ বকুল পুঞ্জ। হঠাৎ কখন সন্ধ্যা বেলায় নাম হারা ফুল গন্ধ এলায়, প্রভাত বেলায় হেলা ধরে করে অরুণ মেঘের তুচ্ছ। উদ্ধত যত শাখার শিখরে রণনেন্দ্রন গুচ্ছ।
লাবণ্য পড়বার ঘরে অমিতকে বসিয়ে রেখে যোগমায়াকে খবর দিতে গেলেন। যোগমায়া যখন ধীরে ধীরে ঘরে এসে প্রবেশ করলেন, সেই অতি সহজ ব্যাপারেও আজ অমিতকে বিস্ময় লাগলো। মাতৃভাবে পূর্ণ প্রসন্ন চোখ, হাসিটি স্নিগ্ধ। অমিত তার পায়ে হাত দিয়ে যখন প্রণাম করলে, ওর শিরে শিরে যেন দেবীর প্রসাদের ধারা বয়ে গেল। তোমার কাকা অমরেশ ছিলেন আমাদের জেলার সবচেয়ে বড় উকিল। একবার এক সর্বনেশে মোকদ্দমায় আমরা ফতুর হতে বসেছিলাম, তিনি আমাদের বাঁচিয়ে দিয়েছেন। আমাকে ডাকতেন বৌদিদি বলে। আমি তার অযোগ্য ভাইপো। কাকা লোকসান বাঁচিয়েছেন, আমি লোকসান ঘটিয়েছি। তোমার মা আছেন? ছিলেন, মাসি থাকাও খুব উচিত ছিল। মাসির জন্য ক্ষেত কেন বাবা? ভেবে দেখুন না, আজ যদি ভাঙতুম মায়ের গাড়ি, বপুনির অন্ত থাকতো না। বলতেন এটা বাঁদরামি। গাড়িটা যদি মাসির হয়, তিনি আমার অপটুতা দেখে হাসেন, মনে মনে বলেন ছেলে মানুষ। দান হলে না হয় গাড়িখানা মাসিরই হলো। বাবা, তোমরা দুজনে ততক্ষণ আলাপ করো, আমি তোমার খাওয়ার বন্দোবস্ত করে আসি। মাসি আমাদের আলাপ করবার আদেশ করেছেন। আলাপের আদিতে আছে নাম, প্রথমে সেটা পাকা করে নেওয়া উচিত। আপনি কি আমার নাম জানেন? ইংরেজি ব্যাকরণে যাকে বলে প্রপার নেম। আমি তো জানি আপনার নাম অমিতবাবু। ওটা সব ক্ষেত্রে চলে না। ক্ষেত্র অনেক থাকতে পারে, কিন্তু অধিকারীর নাম তো একই হওয়া চাই। আপনার মুখে আমার নাম অমিতবাবু নয়। আপনি সাহিবি কায়দা ভালোবাসেন মিস্টার রয়? একেবারে সমুদ্রের ওপারের ওটা দূরের নাম। নামের দূরত্ব ঠিক করতে গেলে মেপে দেখতে হয় শব্দটা কানের সদর থেকে মনের অন্দরে পৌঁছতে কতক্ষণ লাগে। কল্পনা করুন না, যেন এখনই প্রাণ খুলে গলা ছেড়ে আপনাকে ডাক দিয়েছি। নামের ডাক বনে বনে ধ্বনিত হলো, আকাশের ওই রঙিন মেঘের কাছ পর্যন্ত পৌঁছলো। ভাবতেও কি পারেন সেই ডাকটা মিস ডাট? এই দেখুন না, আজ সকালেই বসে হঠাৎ খেয়াল গেল আমার জানা সাহিত্যের ভেতর থেকে এমন একটা লাইন বের করি যেটা মনে হবে এইমাত্র স্বয়ং আমি লিখলুম। আর কোনো কবির লিখবার সাধ্যই ছিল না। বের করতে পেরেছেন? হ্যাঁ, পেরেছি। লাইনটি কি বলুন না। For God's sake, hold your tongue and let me love. দোহাই তোদের একটুকু চুপ কর, ভালোবাসিবারে দে আমারে অবসর। দেখুন আর যা, আমাদের দেশে দুটো ভাষা, একটা সাধু আর একটা চলতি। কিন্তু এছাড়া আরো একটা ভাষা থাকা উচিত ছিল। সমাজের ভাষা নয়, ব্যবসায়ের ভাষা নয়, আড়ালের ভাষা। এই রকম জায়গার জন্য মনটাকে সহজ করবার জন্য একটা কবিতা না ওড়ালে তো চলছে না। যদি অনুমতি করেন তো আরম্ভ করি। বেশ। রে অচেনা, মোর মুষ্টি ছাড়াবি কি করে, যতক্ষণ চিনি নাই তোরে। কোন অন্ধক্ষণে বিজড়িত তন্দ্রা জাগরণে, রাত্রি যবে সবে হয় ভোর, মুখ দেখিলাম তোর। চক্ষু পরে চক্ষু রাখি শুধালেন, কোথা সঙ্গপনে আছো আত্মবিস্মৃতির কোণে। হে অচেনা, দিন যায় সন্ধ্যা হয়, সময় রবে না। তীব্র আকস্মিক বাধা বন্ধ ছিন্ন করি দিক, তোমারে চেনার অগ্নি দীপ্ত শিখা উঠুক উজ্জ্বলি, দিব তাহে জীবন অঞ্জলি। আবৃত্তি শেষ হতে না হতে অমিত লাবণ্যর হাত চেপে ধরলে। লাবণ্য হাত ছাড়িয়ে নিলে না। অমিতর মুখের দিকে চাইলে কিছু বললে না। মাধুর ফুলে দাও 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 দাও, ভুলিব ভাবনা পিছনে যাব না, পাও তুলে দাও 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 দাও, প্রেমের জোয়ারে ভাসাবে
মাসিমা ঘটকালি করতে এলেন, বিদায়ের বেলা কৃপণতা করবেন না। পছন্দ হলে তবে তো। আগে নাম ধাম বিবরণটা বলো। জানা ঘর, পাত্রটির নাম অমিত কুমার রায়। হাসছেন কেন মাসিমা? ভাবছেন কথাটা ঠাট্টা? সে ভয় মনে আছে বাবা, পাছে শেষ পর্যন্ত ঠাট্টাই হয়ে ওঠে। এ সন্দেহটা পাত্রের পরে দোষারোপ। বাবা, সংসারটাকে হেসে হালকা করে রাখা কম ক্ষমতা নয়। যাক, আমার লাবণ্যকে সত্যি কি তোমার পছন্দ হয়েছে? এই সন্দেহ কেন মাসিমা? জাগতিক নিয়মে এক ভদ্রলোক এক ভদ্র রমণীকে বিয়ে করবার জন্য খেপেছে। দোষে গুণে ছেলেটি চলনসই, মেয়েটির কথা বলা বাহুল্য। এমন অবস্থায় সাধারণ মাসিমার দল স্বভাবের নিয়মেই খুশি হয়ে তখনই ঢেকিতে আনন্দ নাড়ু করতে শুরু করেন। ভয় নেই বাবা, ঢেকিতে পা পড়েছে। ধরেই নাও লাবণ্যকে তুমি পেয়েছ। তারপরেও হাতে পেয়েও যদি তোমার পাওয়ার ইচ্ছে প্রবল থেকেই যায়, তবেই বুঝবো লাবণ্যর মতো মেয়েকে বিয়ে করবার তুমি যোগ্য। কি জানো, বিবাহযোগ্য বয়সের সুখ এখনো তোমার কথাবার্তায় লাগছে না। শেষে সমস্তটা বাল্যবিবাহ হয়ে না দাঁড়ায়। যোগমায়া গেলেন ভোজের ব্যবস্থা করতে। অমিত এঘরে ওঘরে ঘুরে বেড়ালে, দর্শনীয় কাউকে দেখতে পেলে না। ঘর ছেড়ে গেল বাইরে। ঢালু ঘাসের ক্ষেতের ওপর প্রান্তে এক মস্ত ইউক্যালিপটাস গাছ, তারই গুঁড়িতে হেলান দিয়ে সামনে পা ছড়িয়ে বসে আছে লাবণ্য। সুখবর আছে, মাসিমার মত পেয়েছি। যদি আপত্তি না করো তোমার নামটা একটু ছেঁটে দেব। তা দাও। তোমাকে ডাকবো বন্য বলি। বন্য? না না না, এই নামটাতে হয়তো বা তোমার বদনাম হলো। তোমাকে ডাকবো বন্যা, কি বলো? তাই দেখো, কিন্তু তোমার মাসিমার কাছে নয়। কিছুতেই নয়। এসব নাম বীজমন্ত্রের মতো, কারো কাছে ফাঁস করতে নেই। এ রইল আমার মুখে আর তোমার কানে। আচ্ছা বেশ। তা আমারও ওই রকম একটা বেসরকারি নাম চাইতো। ভাবছি ব্রহ্মপুত্র কেমন হয়? বন্যা হঠাৎ এলো তারই কুল ভাসিয়ে দিয়ে। নামটা সর্বদা ডাকবার পক্ষে ওজনে ভারী। ঠিক বলেছ, তুমি তাহলে নামটা দাও, সেটা হবে তোমারই সৃষ্টি। আচ্ছা, আমিও দেব তোমার নাম ছেটে। তোমাকে বলবো মিতা। চমৎকার। বন্যা, মনে ভাবছি ওই নামে না হয় আমাকে সবার সামনেই ডাকলে, তাতে দোষ কি? ভয় হয় একখানে ধন পাছে পাঁচখানে সস্তা হয়ে যায়। সে কথা মিছে নয়। বন্যা, কি মিতা? তোমার নামে যদি কবিতা লিখি তো কোন মিলটা লাগাবো জানো? অনন্যা। হেমর বন্যা তুমি অনন্যা, আপন স্বরূপে আপনই ধন্যা। তোমার কথা শুনে আমার ভয় হয় মিতা। ভয় কিসের? তুমি আমার কাছে কি যে চাও, আর আমি তোমাকে কতটুকুই বা দিতে পারি ভেবে পাইনি। কিছু না ভেবেই তুমি দিতে পারো, এইটিতেই তো তোমার দানের দাম। তুমি যখন বললে কর্তা মা সম্মতি দিয়েছেন, আমার মনটা কেমন করে উঠল। মনে হলো এইবার আমার ধরা পড়বার দিন আসছে। ধরাই তো পড়তে হবে। মিতা, তোমার রুচি তোমার বুদ্ধি আমার অনেক উপরে। তোমার সঙ্গে একত্রে পথ চলতে গিয়ে একদিন তোমার থেকে বহু দূরে পিছিয়ে পড়ব। তখন আর তুমি আমাকে ফিরে ডাকবে না। সেই দিন আমি তোমাকে একটু দোষ দেব না। মিনতি করে বলছি, আমাকে বিয়ে করতে চেও না। তোমার কাছ থেকে আমি যা পেয়েছি সে আমার পক্ষে যথেষ্ট। জীবনের শেষ পর্যন্ত চলবে। তুমি কিন্তু নিজেকে ভুলিও না। বন্যা, তুমি আজকের দিনের ঔদার্যের মধ্যে কালকের দিনের কার্পণ্যের আশঙ্কা কেন তুলছ? মেয়েটা, তুমি আমাকে সত্য বলবার জোর দিয়েছ। আজ তোমাকে যা বলছি তুমি নিজেও তা ভিতরে ভিতরে জানো, মানতে চাও না।
পাছে যে রস এখন ভোগ করছো তাতে একটু খটকা আছে। বন্যা, তুমি আশ্চর্য নরম সুরে আশ্চর্য কঠিন কথা বলতে পারো। অমিতা, ভালোবাসার জোরে চিরদিন যেন কঠিন থাকতেই পারি। তোমাকে ভোলাতে গিয়ে একটু ফাঁকি যেন না দিই। তুমি যা আছো ঠিক তাই থেকো। বন্যা, এবার তবে আমার কথাটা বলতে দাও। কি আশ্চর্য করেই তুমি আমার চরিত্রের ব্যাখ্যা করেছ। এর আগে অনেক মেয়ের সঙ্গে আমার আলাপ হয়েছিল, সমাজের কাটা খাল বেঁধে বাঁধা ঘাটে রুচির ঢাকা লণ্ঠন জ্বালিয়ে। তাতে দেখাশোনা হয়, চেনাশোনা হয় না। তুমি নিজেই বলো বন্যা, তোমার সঙ্গেও কি আমার সেই আলাপ? মা লাবণ্য, তুমি ঠিক বুঝেছ? ঠিক বুঝেছি মা। অমিত ভারী চঞ্চল, সে কথা মানি, কিন্তু ও তোমাকে ভালোবাসে। তা বাসেন। তবে আর ভাবনা কিসে? কর্তামা, ওর যেটা স্বভাব তার উপরে আমি একটু অত্যাচার করতে চাইনি। কি জানো মা, তুমি যখন তর্ক করো তখন বুঝতে পারি তুমি অনেক বই পড়া মেয়ে, কিন্তু তর্কের ফাঁকের মধ্য দিয়েও যে তোমাকে দেখেছি মা। সেদিন রাত তখন 12টা হবে, দেখলুম তোমার ঘরে আলো জ্বলছে। ঘরে গিয়ে দেখি টেবিলের উপর নুয়ে পড়ে দুই হাতের মধ্যে মুখ রেখে তুমি কাঁদছ। একবার ভাবলুম সান্ত্বনা দিয়ে আসি, তারপরে ভাবলুম সব মেয়েকেই কাঁদবার দিলে কেঁদে দিতে হবে, চাপা দিতে যাওয়া কিছু নয়। আজ আমার বোধ হচ্ছে কোনো কালে তোমাদের দুজনের দেখা না হলেই ভালো হতো। না না না, তা বলো না কর্তামা। যা হয়েছে এছাড়া আর কিছু যে হতে পারতো এ আমি মনেও করতে পারিনি। একসময় আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আমি নিতান্তই শুকনো, কেবল বই পড়বো আর পাশ করবো, এমনি করেই আমার জীবন কাটবে। আজ হঠাৎ দেখলুম আমিও ভালোবাসতে পারি। আমার জীবনে এমন অসম্ভব যে সম্ভব হলো, এই আমার ঢের হয়েছে। মনে হয় এতদিন ছায়া ছিল, এখন সত্য হয়েছে। এর চেয়ে আর কি চাই? আমাকে বিয়ে করতে বলো না কর্তামা, আমাকে বিয়ে করতে বলো না। একদিন বিষম এক বর্ষণের অন্তে অমিত কেমন আছে খবর নিতে গিয়ে যোগমায়া দেখলেন নড়বড়ে একটা চারপেই টেবিলের নিচে কম্বল পেতে অমিত একলা বসে একখানি ইংরেজি বই পড়ছে। ঘরের মধ্যে যেখানে সেখানে বৃষ্টিবিন্দুর অসঙ্গত আবির্ভাব দেখে টেবিল দিয়ে একটা গুহা বানিয়ে তার নিচে অমিত পা ছড়িয়ে বসে গেছে। একে কাণ্ড অমিত! আমার ঘরটা আজ অসম্বদ্ধ প্রলাপে মেতেছে। দশা আমার চেয়ে ভালো নয়। একটু বসো বাবা, আমি এখনই আসছি। সমস্ত দুপুরবেলা খাওয়ার পর থেকেই লাবণ্যর মনের মধ্যে একটা অস্থির অপেক্ষা ছিল। কখন আসবে অমিত? সময় চলে গেল, অতিথি এলো না। অপেক্ষার গুরু ভারে বুকের ভিতরটা টনটন করতে লাগলো। এমন সময় যোগমায়া বাড়ি ফিরলেন, ডাকলেন বেড়াতে যেতে। ওর উৎসাহ হলো না। যোগমায়া একটা চৌকি টেনে লাবণ্যর সামনে বসলেন, বললেন, সত্যি করে বলো দেখি লাবণ্য, তুমি কি অমিতকে ভালোবাসো? এমন কথা কেন জিজ্ঞাসা করছো কর্তামা? যদি না ভালোবাসো ওকে স্পষ্ট করেই বলো না কেন? নিষ্ঠুর তুমি। ওকে যদি না চাও তবে ওকে ধরে রেখো না। আমার ভালোবাসার কথা জিজ্ঞাসা করছো কর্তামা? আমি তো ভেবে পাইনি আমার যে ভালোবাসতে পারে পৃথিবীতে এমন কেউ আছে। ভালোবাসায় আমি যে মরতে পারি। এতদিন যা ছিল সব আমার লুপ্ত হয়ে গেছে। মা লাবণ্য, নিজেকে চাপা দিয়ে রেখো না।
যে আলো তোমার মধ্যে জ্বলছে, সে আলো যদি তার কাছেও প্রকাশ পেত, তাহলে তার কোনো অভাব থাকতো না। চলো মা, এখনই চলো আমার সঙ্গে। তখন অমিত ভিজে চৌকির উপরে একতারা খবরের কাগজ চাপিয়ে তার উপরে বসেছে। অল্প অল্প বৃষ্টি পড়ছে, ঝোড়ো হাওয়াটা গেছে থেমে, মেঘও এসেছে পাতলা হয়ে। যোগমায়া লাবণ্য এসে পৌঁছলেন। এই কি অন্যায় মাসিমা! কেন বাবা, কি করেছি? আমি যে একেবারে অপ্রস্তুত। শ্রীমতী লাবণ্য কি ভাববেন? শ্রীমতী লাবণ্যকে একটু ভাবতে দেওয়াই তো দরকার। যা জানবা সবটাই যে জানা ভালো। এতে শ্রীযুক্ত অমিতের এত আশঙ্কা কেন? যোগমায়া লাবণ্য ডান হাত অমিতর ডান হাতের উপর রাখলেন। তার গলা থেকে সোনার হারগাছি খুলে তাই দিয়ে দুজনের হাত বেঁধে বললেন, তোমাদের মিলন অক্ষয় হোক। তোমরা একটু বসো, আমি বাগান থেকে কিছু ফুল তুলে আনি গে। আজ তুমি সমস্ত দিন গেলে না কেন? For we are bound where mariner has not yet dared to go, and we will risk the ship, ourselves and all. আমরা যাব যেখানে কোনো যায়নি মেয়ে সাহস করি। ডুবি যদি তো ডুবি না কেন, ডুবুক সবই, ডুবুক তরি। বন্যা, আমার জন্য আজ তুমি অপেক্ষা করেছিলে? হ্যাঁ বেটা, বৃষ্টির শব্দে সমস্ত দিন যেন তোমার পায়ের শব্দ শুনেছি। মনে হয়েছে কত অসম্ভব দূর থেকে যে আসছো তার ঠিক নেই। শেষকালে তো এসে পৌঁছলো আমার জীবনে। বেটা, তুমি আজ সমস্ত দিন কি করছিলে? মনের মাঝখানটাতে তুমি ছিলে, একেবারে নিস্তব্ধ। তোমাকে কিছু বলতে যাচ্ছিল, কোথায় সেই কথা? আকাশ থেকে বৃষ্টি পড়ছে, আর আমি কেবলই বলেছি, কথা দাও, কথা দাও। Oh, what is this mysterious and uncapturable bliss that I have known? It seems to be simple as breath, and easy as a smile, and older than the earth. এই কি রহস্য, এই কি আনন্দ রাশি! জেনেছি তাহারে, পাইনি তবুও পেয়ে। তবু সে সহজে প্রাণে ওঠে নিঃশ্বাসী। তবু সে সরল, যেন রে সরল হাসি। পুরানো সে যেন এই ধরনের চেয়ে। বন্যা, একটা আংটি তোমাকে পরাতে চাই। কি দরকার বেটা? তুমি যে আমাকে তোমার এই হাতখানি দিয়েছ, সে কতখানি দেওয়া তা ভেবে শেষ করতে পারিনি। এই আংটি তোমার আঙুলটিকে জড়িয়ে থাকবে আমার মুখের ছোট একটি কথার মতো। সেই কথাটি শুধু এই, পেয়েছি। আমার এই কথাটি সোনার ভাষায়, মানিকের ভাষায় তোমার হাতে থেকে যাক না। ঠিক হয়ে গেল আগামী অঘ্রাণ মাসে এদের বিয়ে। যোগমায়া কলকাতায় গিয়ে সমস্ত আয়োজন করবেন। তোমার কলকাতায় ফেরবার দিন অনেক কাল হলো পেরিয়ে গেছে। অনিশ্চিতের মধ্যে বাধা পড়ে তোমার দিন কেটে যাচ্ছিল। এখন ছুটি, নিঃসংশয়ে চলে যাও। বিয়ের আগে আমাদের আর দেখা হবে না। আচ্ছা, কালই চলে যাব। কিন্তু শিলং থেকে আমি না হয় চললুম, পাঁজি থেকে অঘ্রাণ মাস তো ফস করে পালাবে না। কলকাতায় গিয়ে কি করবো জানো? কি করবে? মাসিমা যতক্ষণ করবেন বিয়ের দিনের ব্যবস্থা, ততক্ষণ আমাকে করতে হবে তার পরের দিনগুলোর আয়োজন। আমার মনে যে ছবিটা আছে বলি, গঙ্গার ধার, বাগানটা ডায়মন্ড হারবারের ওই দিকটাতে। ছোট একটি স্টিম লঞ্চ করে ঘন্টা দুয়েকের মধ্যে কলকাতায় যাতায়াত করা যায়। আবার কলকাতায় কি দরকার পড়লো? কাজ। বিয়ের পরেই দেখিয়ে দেব কাজ কাকে বলে। জীবিকার দরকারে নয়, জীবনের দরকারে। স্পষ্ট দেখতে পাচ্ছি গঙ্গার ধার, পাড়ের নিচে তলা থেকে উঠেছে ঝুরি নামা অতি পুরনো বটগাছ। ওরই দক্ষিণ ধারে ছ্যাতলা পড়া বাঁধানো ঘাট, অনেকখানি ফাটল ধরা, কিছু কিছু ধসে যাওয়া। সেই ঘাটে
সবুজে সাদায় রং করা আমাদের ছিপছিপে নৌকোখানি, তারই নীল নিশানে সাদা অক্ষরে নাম লেখা। কি নাম, কি নাম বলো না তুমি? বলবো, মিতালি। ঠিক নামটি হয়েছে, মিতালি। আমি ভেবেছিলাম সাগরী, মনে একটু গর্ব হয়েছিল, কিন্তু তোমার কাছে হার মানতে হলো। বাগানের মাঝখান দিয়ে সরু একটি খাড়ি বয়ে গেছে, গঙ্গা হৃদস্পন্দন বয়ে। তারই ওপারে তোমার বাড়ি, এপারে আমার। রোজ কি সাঁতার দিয়ে পার হবে? আর জানালায় আমার আলো জ্বালিয়ে রাখবো? দেব সাঁতার মনে মনে, একটা কাঠের সাঁকোর উপর দিয়ে। তোমার বাড়িটির নাম মানসী, আমার বাড়ির একটা নাম তোমাকে দিতে হবে। দীপক। ঠিক নাম হয়েছে। নামের উপযুক্ত একটা দ্বীপ আমার বাড়ির চূড়ে বসিয়ে দেব। মিলনের সন্ধ্যেবেলায় তাতে জ্বলবে লাল আলো, আর বিচ্ছেদের রাতে নীল। কলকাতা থেকে ফিরে এসে রোজ তোমার কাছে একটা চিঠি আশা করব। আমাদের নিয়ম হচ্ছে অনাহুত তোমার বাড়িতে কোনো মতেই যেতে পারবো না। আর তোমার বাড়িতে আমি? ঠিক এক নিয়ম হলেই ভালো হয়, কিন্তু মাঝে মাঝে নিয়মের ব্যতিক্রম হলে সেটা অসহ্য হবে না। নিয়মের ব্যতিক্রমটা যদি নিয়ম না হয়ে ওঠে, তাহলে তোমার বাড়িটার দশা কি হবে ভেবে দেখে আমি বরঞ্চ বোরকা পড়ে যাব। তা হোক, কিন্তু আমার নিমন্ত্রণ পত্র চাই। সেই চিঠিতে আর কিছু থাকবার দরকার নেই, কেবল কোনো একটা কবিতা থেকে 2-4টি লাইন মাত্র। আর আমার নিমন্ত্রণ বুঝি বন্ধ? আমি এক ঘরে? তোমার নিমন্ত্রণ মাসে একদিন, পূর্ণিমা রাতে 14টা তিথির খণ্ডতা যেদিন চরম পূর্ণ হয়ে উঠবে। এইবার তোমার চিঠির একটা নমুনা দাও। আচ্ছা বেশ। Blow gently over my gun, wind of the sun sea. In the hour my love cometh and calleth me. চুমিয়া যেও তুমি আমার বনভূমি, দক্ষিণ সাগরের সমীরণ। যে শুভক্ষণে মম আসিবে প্রিয়তম, ডাকিবে নাম ধরে অকারণ। এবার তোমার চিঠির নমুনা দাও। মিতা, তমসি মম জীবনম, তমসি মম ভূষণম, তমসি মম ভাবজলধি রত্নম। নিমন্ত্রণ তো করা গেল, তারপরে? সন্ধ্যা তারা উঠেছে, জোয়ার এসেছে গঙ্গায়, হাওয়া উঠল ঝিরঝির করে ঝাউ গাছগুলো সার বেয়ে। বুড়ো বট গাছটার শিকড়ে শিকড়ে উঠল স্রোতের ছলছলানি। আমার বাড়ির পিছনে, তোমার বাড়ির পিছনে পদ্ম দিঘি, সেইখানে খিরখির নির্জন ঘাটে গা ধুয়ে চুল বেঁধেছে তোমার এক একদিন এক এক রঙের শাড়ি। ভাবতে ভাবতে যাব আজকে সন্ধ্যেবেলার রংটা কি। মিলনের জায়গারও ঠিক নেই, কোনোদিন শান বাঁধানো চাপা তলায়, কোনোদিন বাড়ির ছাদে, কোনোদিন গঙ্গার ধারের চাতালে। আমি গঙ্গায় স্নান সেরে সাদা মলমলের ধুতি আর চাদর করব, পায়ে থাকবে হাতির দাঁতে কাজ করা খড়ম। গিয়ে দেখব গালচে বিছিয়ে বসেছ, সামনে রূপোর রেখাবিতে মোটা করে মালা, চন্দনের বাটিতে চন্দন, এক করে জ্বলছে ধূপ। পুজোর সময় অন্তত 2 মাসের জন্য দুজন বেড়াতে বেরোবো, কিন্তু দুজনে দু জায়গায়। তুমি যদি যাও পর্বতে, আমি যাব সমুদ্রে। এই তো আমার দাম্পত্য দৈরাজ্যের নিয়মাবলী তোমার কাছে দাখিল করা গেল। এখন তোমার কি মত? মেনে নিতে রাজি আছি। মেনে নেওয়া আর মনে নেওয়া, এই দুই যে তফাৎ আছে বন্যা। তোমার যাতে প্রয়োজন, আমার তাতে প্রয়োজন নাও যদি থাকে, তবু আপত্তি করবো না। প্রয়োজন নেই তোমার? না, নেই। তুমি আমার যতই কাছে থাকো, তবু আমার থেকে তুমি অনেক দূরে। কোনো নিয়ম দিয়ে সেই দূরত্বটুকু বজায় রাখা আমার পক্ষে বাহুল্য। কিন্তু আমি জানি আমার কাছে এমন কিছু নেই যা তোমার কাছের দৃষ্টিকে বিনা লজ্জায় সইতে পারবে। সেই জন্য দাম্পত্যের 2 পারে 2 মহল করে দেওয়া আমার পক্ষে নিরাপদ। বন্যা,
তোমার কাছে আমি হার মানতে পারবো না। যাকে আমার বাগানটা কলকাতার বাইরে এক পা নড়ব না। নিরঞ্জনের অফিসের উপরের তলায় 75 টাকা দিয়ে একটা ঘর ভাড়া নেব। সেইখানে থাকবে তুমি আর থাকবো আমি। চিদা আকাশে কাছে দূরে ভেদ নেই। 3.5 হাত চওড়া বিছানার বা পাশে তোমার মহল মানসী, ডান পাশে আমার মহল দীপক। ঘরের পূব দেওয়ালে একখানা আয়নাওয়ালা দেরাজ, তাতে তোমারও মুখ দেখা আমারও। পশ্চিম দিকে থাকবে বইয়ের আলমারি, ইট দিয়ে সেটা রোদ্দুর ঠেকাবে। আর সামনের দিকে সেটাতে থাকবে 2টি পাঠকের একটি মাত্র সার্কুলেটিং লাইব্রেরি। ঘরের উত্তর দিকটাতে একখানি সোফা, তারই বাঁ পাশে একটু জায়গা খালি রেখে আমি বসবো এক প্রান্তে। তোমার কাপড়ের আলনার আড়ালে তুমি দাঁড়াবে, দুহাত তফাতে নিমন্ত্রণের চিঠিখানা উপরের দিকে তুলে ধরে বলবো কম্পিত হস্তে, ছাদের উপরে বহিও নীরবে ও দক্ষিণ হাওয়া, প্রেয়সীর সাথে যে নিমেষে হবে চারি চক্ষুতে চাওয়া। কাল কলকাতায় যাচ্ছি মাসিমা। আমার আত্মীয় স্বজন সবাই সন্দেহ করছে আমি খাসিয়া হয়ে গেছি। আত্মীয় স্বজনেরা কি জানে কথায় কথায় তোমার এত বদল সম্ভব? খুব জানে, নইলে আত্মীয় স্বজন কিসের। মাসিমা, অনুমতি দাও, লাবণ্যকে নিয়ে আজ একবার বেরিয়ে আসি। যাবার আগে শিলং পাহাড়কে আমাদের যুগল প্রণাম জানিয়ে যেতে চাই। যোগমায়া সম্মতি দিলেন। কিছু দূরে যেতে যেতে দুজনের হাত মিলে গেল। ওরা কাছে কাছে এলো ঘেঁষে। অনেকক্ষণ পরে অমিতর বুকের কাছ থেকে লাবণ্য মৃদু স্বরে বললে, চলো এবার। আজ সকালেই আমাকে ছাড়তে হবে, কাল সকালেই। তার আগে আর দেখা করতে আসবো না। কেন আসবে না? আজ ঠিক জায়গায় আমাদের শিলং পাহাড়ের অধ্যায়টি এসে থামল। কিন্তু প্রথম স্বর্গ আমাদের শোয়ে বয়ে স্বপ্ন। লাবণ্য কিছু বললে না, অমিতর হাত ধরে চলল। বুকের ভিতর আনন্দ আর তারই সঙ্গে সঙ্গে একটা কান্না স্তব্ধ হয়ে আছে। বন্যা, আজ তোমার শেষ কথাটি একটি কবিতায় বলো। তোমারই দিন সুখ, মুক্তির নৈবেদ্য গেলু রাখি রজনীর শুভ্র অবসানে। কিছু আর নাই বাকি, নাই কো প্রার্থনা, নাই প্রতি মুহূর্তের দৈন্য রাশি, নাই অভিমান, নাই দিন কান্না, নাই গর্ব হাসি, নাই কিছু ফিরে দেখা। শুধু সে মুক্তির ডালিখানি ভরিয়া দিলাম আজি আমার মহৎ মৃত্যু আনি। বন্যা, বন্যা, বড় অন্যায় করলে। আজকের দিনে তোমার মুখে বলবার মতো এই কথা কিছুতেই নয়। কেন এটা তোমার মনে এলো? তোমার এই কবিতা এখনই ফিরিয়ে নাও। এই কবিতা তুমি পেলে কোথায়? রবি ঠাকুরের। তার তো কোনো বইয়ে এটি দেখিনি। বইয়ে বেরোয়নি। তবে পেলে কি করে? একটি ছেলে ছিল, সে আমার বাবাকে গুরু বলে ভক্তি করত। বাবা দিয়েছিলেন তাকে তার জ্ঞানের খাদ্য, এদিকে তার হৃদয়টি ছিল তাপস। সময় পেলেই সে যেত রবি ঠাকুরের কাছে, তার খাতা থেকে মুষ্টি ভিক্ষা করে আনত আর নিয়ে এসে তোমার ভাই দিত। সে সাহস তার ছিল না। কোথাও রেখে দিত, যদি আমার দৃষ্টিতে পড়ে, যদি আমি তুলে নিই। তাকে দয়া করেছ? করবার অবকাশ হলো না। মনে মনে প্রার্থনা করি ঈশ্বর যেন তাকে দয়া করেন। বন্যা, সেই ছেলেটা আজ আমাদের মাঝখানে কেন এসে পড়লো? ঈর্ষা করতে আমি ঘৃণা করি, এ আমার ঈর্ষা নয়, কিন্তু কেমন একটা ভয় আসছে মনে। তোমাদের বাড়ি কিন্তু কাছে এসে পড়লো মিতা। এবার তোমার মুখে তোমার পথ শেষে কবিতাটা শুনে নি। আর বলতে ইচ্ছে করছে না। মাঝখানে বড্ড কতগুলো তর্ক বিতর্ক হাওয়াটাকে খারাপ করে দিল। কিচ্ছু খারাপ হয়নি, হাওয়া ঠিকই আছে। তুমি বলো। সুন্দরী তুমি সুখ তারা, সুদূর শৈল শিখরান্তে সর্বরি যবে হবে সারা, দর্শন দিও দিক ভ্রান্তে। ধরা যেথা অম্বরে মিশে, আমি আধো জাগ্রত চন্দ্র, আধারের বক্ষের পরে
আধিক আলোক রেখার অন্ধ্র। আমার আসন রাখে পেতে নিদ্রা গহন মহাশূন্য। তন্ত্রী বাজাই স্বপনেতে, তন্দ্রাই সৎ করি ক্ষুণ্ণ। মন্দ চরণে চলি পারে, যাত্রা হয়েছে মোর সাঙ্গ। সুর থেমে গেছে বারে বারে, ক্লান্তিতে আমি অবসাঙ্গ। সকালবেলায় কাজে মন দেওয়া আজ লাবণ্যর পক্ষে কঠিন। সে বেড়াতেও যায়নি। এমন সময় বেলা তখন 9টা, অমিত দুমদাম শব্দে ঘরে ঢুকেই মাসিমা মাসিমা বলে ডাক দিলে। কি বাবা অমিত, ভূমিকম্প নাকি? ভূমিকম্পই তো। জিনিসপত্র রওনা করে দিয়েছি, গাড়ি ঠিক। ডাকঘরে গেলুম দেখতে চিঠিপত্র কিছু আছে কিনা। সেইখানে এই টেলিগ্রাম। খবর সব ভালো তো? আজই সন্ধ্যাবেলায় আসছে সিসি, আমার বোন, তার বন্ধু কেটি মিত্তির আর তার দাদা নরেন। আমার প্যারাডাইস লস্ট। এই নগ্ন আসবাবের স্বর্গ থেকে আমার বিদায়। সেই দড়ির খাটিয়ার নীড় থেকে আমার শুভ স্বপ্নগুলো উড়ে পালাবে। আমাকেও জায়গা নিতে হবে সেই অতি পরিচ্ছন্ন হোটেলের এক অতি সভ্য কামরায়। কথাটা বিশেষ কিছু নয়, তবু লাবণ্যর মুখ বিবর্ণ হয়ে গেল। অমিতর যে সমাজ, সে ওদের সমাজ থেকে সহস্র যোজন দূরে, এক মুহূর্তেই সেটা বুঝতে পারলে। অমিত লাবণ্যকে জিজ্ঞাসা করলে, তোমার কি সময় আছে? বেড়াতে যাবে? না, সময় নেই। যাও না মা, বেরিয়ে এসো গে। আর কর্তামা, কিছুকাল থেকেই সুরমাকে পড়ানোয় বড় অবহেলা হচ্ছে। খুব অন্যায় করেছি। কাল রাত্রে ঠিক করেছিল আজ থেকে কিছুতেই আর ঠেলে করা হবে না। আমিও চললুম কর্তব্য করতে। ওদের জন্য সব ঠিক করে রাখা যায়। বন্যা, ওই চিনি দেখো, গাছের আড়াল থেকে আমাদের বাড়ির চালটা অল্প একটু দেখা যাচ্ছে। একটা কথা তোমাদের বলা হয়নি, আমার ওই বাড়িটা কিনে নিয়েছি। বাড়ির মালিক অবাক। নিশ্চয় ভেবেছে ওখানে সোনার গোপন খনি আবিষ্কার করে থাকবো। দাম বেশ একটু চড়িয়ে নিয়েছে। ওখানে সোনার খনির সন্ধান তো পেয়েছিল। সে সন্ধান একমাত্র আমি জানি। আমার জীবন কুটিরের ঐশ্বর্য সবার চোখ থেকে লুকোনো থাকবে। আর কারো কথা এত করে তুমি ভাবো কেন? না হয় আর সবাই জানতে পারলে, ঠিক মতো জানতে পারাই তো চাই। তাহলে কেউ অমর্যাদা করতে সাহস করে না। বন্যা, ঠিক করে রেখেছি বিয়ের পরে ওই বাড়িতেই আমরা কিছুদিন এসে থাকবো। আমার সেই গঙ্গার ধারের বাগান, সেই ঘাট, সেই বটগাছ সব মিলিয়ে গেছে ওই বাড়িটার মধ্যে। তোমার দেওয়া মিতালি নাম ওই সাজে। তো বাড়ি থেকে আজ তুমি বেরিয়ে এসেছো মিতা। আবার একদিন যদি ঢুকতে চাও, দেখো ওখানে তোমাকে কুলোবে না। দেখো মিতা, আমাকে চিরদিন যেন ক্ষমা করতে পারো। যদি একদিন চলে যাবার সময় আসে, তবে তোমার পায়ে পড়ি, যেন রাগ করে চলে যেও না। এই বলে চোখের জল ঢাকবার জন্য দ্রুত অন্য ঘরে গেল। অমিত কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারপরে আস্তে আস্তে যেন অন্য মনে গেল ইউক্যালিপটাস তলায়। লাবণ্য দূর থেকে দেখলে অমিত গাছতলায় বসে, আর থাকতে পারলে না। বুকের ভেতরটা হাঁপিয়ে উঠল, চোখ এলো জলে ছলছলিয়ে। মিতা, তুমি কি ভাবছো? জানো বন্যা, আমাকে তুমি আজ পথের দিকে ঠেলে দিয়েছো। কেমন করে? আমি ঘর বানিয়েছিলাম। আজ সকালে তোমার কথায় মনে হলো তুমি তার মধ্যে পা দিতে কুণ্ঠিত। আজ 2 মাস ধরে মনে মনে ঘর সাজালো। তোমাকে ডেকে বললুম, এসো বধূ, ঘরে এসো। তুমি আজ মধুসজ্জা খসিয়ে ফেললে। বললে, এখানে জায়গা হবে না বন্ধু, চিরদিন ধরে আমাদের সপ্তপদী গমন হবে। নয়ন
সিসি কেটি আশা করেছিল লাবণ্য সম্বন্ধে অমিত নিজেই কথা তুলবে, কিন্তু সে একেবারে চুপ। দুই সখী যোগমায়ার বাগানের বাইরে দরজা পার হয়ে চাকরদের কাউকে দেখতে পেলে না। গাড়ি বারান্দায় এসে চোখে পড়লো বাড়ির রোয়াকে একটা ছোট টেবিল পেতে একজন শিক্ষয়িত্রী ও ছাত্রীতে মিলে পড়া চলছে। বুঝতে বাকি রইল না এর মধ্যে বড়টি লাবণ্য। কেটি টক টক করে উপরে উঠে এসে ইংরেজিতে বললে, দুঃখিত। কাকে চান আপনারা? কেটি এক মুহূর্তে লাবণ্যর আপাতমস্তক দৃষ্টিটাকে প্রখর ঝাঁটার মতো দ্রুত বুলিয়ে নিয়ে বললে, মিস্টার অমিত রায়ের এখানে এসেছেন কিনা খবর নিতে এলুম। লাবণ্য হঠাৎ বুঝতেই পারলে না অমিত রায় কোন জাতের জীব। বললে, তাকে তো আমরা চিনি না। অমনি দুই সখীতে একটা বিদ্যুৎ চকিত চোখ ঠাড়াঠাড়ি হয়ে গেল। মুখে পড়লো একটা আর হাসির রেখা। কেটি ঝাঁঝিয়ে উঠে মাথা নাড়া দিয়ে বললে, আমরা তো জানি এ বাড়িতে তার যাওয়া আসা আছে। অফেনার দ্যাট ইজ গুড ফর হিম। ভাব থেকে লাবণ্য চমকে উঠলে। বুঝলে এটা কে আর কি ভুলটাই করেছে। অপ্রস্তুত হয়ে বললে, কর্তাবাকে ডেকে দিই, তার কাছেই খবর পাবেন। লাবণ্য চলে গেলেই সুরমাকে কেটি সংক্ষেপে জিজ্ঞাসা করলো, তোমার টিচার? হ্যাঁ নাম বুঝি লাবণ্য? হ্যাঁ। গট প্যাচেস? হঠাৎ দেশালয়ের প্রয়োজন আন্দাজ করতে না পেরে সুরমা কথাটার মানেই বুঝলো না। মুখের দিকে তাকিয়ে রইলে। দেশলাই? সুরমা দেশালাইয়ের বাক্স নিয়ে এলো। কেটি সিগারেট ধরিয়ে টানতে টানতে সুরমাকে জিজ্ঞাসা করলে, ইংরেজি পড়ো? সুরমা স্বীকৃতি সূচক মাথা নেড়েই ঘরের দিকে দ্রুত চলে গেল। গভর্নেন্সের কাছে মেয়েটা আর যাই শিখুক, ম্যানার্স শেখেনি। ফেমাস লাবণ্য ডিলিশিয়াস। শিলং পাহাড়টাকে ভলক্যানো বানিয়ে তুলেছেন। ভূমিকম্পে অমিতের হৃদয় ডাঙায় ফাটল ধরিয়ে দিলে, এধার থেকে ওধার। সিলি ম্যানার ফানি। সিসি, তোমার দাদার মুখটা চিরদিন উপরে পা করে হাঁটে। কোন এক সৃষ্টি ছাড়া উল্টো বুদ্ধিতে এই মেয়েটাকে হঠাৎ মনে হয়েছে এঞ্জেল। এমন সময় সাদা গরদের শাড়ি পরে যোগমায়া বেরিয়ে এলেন। লাবণ্য এলো না। কেটি চৌকি থেকে উঠলই না। সিগারেট টানতে টানতে অত্যন্ত নির্লিপ্ত আড়ভাবে একটু ঘাড় বাঁকিয়ে যোগমায়াকে নিরীক্ষণ করতে লাগলো। সিসি সামনে এসে যোগমায়াকে নমস্কারের একটু আভাস দিয়ে বললেন, আমি সিসি, অমির বোন। অমি আমাকে মাসি বলে। সে সম্পর্কে আমি তোমারও মাসি হই মা। কেটির রকম দেখে যোগমায়া তাকে লক্ষ্যই করলেন না। সিসিকে বললেন, এসো মা, ঘরে বসবে এসো। সময় নেই, কেবল খবর নিতে এসেছি অমি এসেছে কিনা। এখনো আসেননি। কখন আসবেন জানেন? ঠিক বলতে পারিনি। আচ্ছা, আমি জিজ্ঞাসা করে আসিনি। যে মাস্টারনি এখানে বসে পড়াচ্ছিল সে তো ভান করলে অমিতকে সে কোনো কালে জানেই না। শুনেছি অমিতবাবু আপনাদের হোটেলেই থাকেন। তার খবর আপনাদেরই জানা আছে। কেটি বেশ একটু স্পষ্ট করেই হাসলো। তাকে ভাষায় বললে বোঝায়, লুকোতে পারো, ফাঁকি দিতে পারবে না। চৌকি থেকে উঠলো, একটা সিগারেট নিয়ে সিসির মুখে বসিয়ে দিলে। নিজের ধরানো সিগারেট মুখে করেই সিসির সিগারেট ধরাবার জন্য মুখ এগিয়ে নিয়ে এলো। ঠিক সেই সময়টাতে অমিত এসে উপস্থিত। আজ হোটেল থেকে বেরোবার আগেই কলকাতা থেকে এসেছে তার আংটি। কেমন করে সে সেই আংটি লাবণ্যকে পরাবে, তার সমস্ত অনুষ্ঠানটা সে বসে বসে কল্পনা করেছে। নিকটে এসে দেখে যোগমায়া তার ঘরের বাইরে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে, আর সিসি তার মুখের সিগারেট কেটির মুখের সিগারেট থেকে জ্বালিয়ে নিচ্ছে। অসম্মান যে ইচ্ছাকৃত তা বুঝতে বাকি রইল না। দুই সখীর প্রতি দৃকপাত মাত্র না করে মাসি বলে দূর থেকে ডেকেই অমিত যোগমায়ার পায়ের কাছে পড়ে তার পায়ের ধুলো নিলে। মাসিমা, লাবণ্য কোথায়? কি জানি বাছা, ঘরের মধ্যে কোথাও আছে। এখনো তো তার পড়াবার সময় শেষ হয়নি। বোধহয় এরা আসাতে ছুটি নিয়ে ঘরে গেছে। চলো একবার দেখে আসি সে কি করছে। অপমান। চলো কেটি, ঘরে যাই। এখানে বসে থেকে কোনো ফল হবে না। হতেই হবে ভয়। চলো না ভাই, আর একটুও থাকতে ইচ্ছে করছে না। এখান দিয়ে তাকে বেরোতেই তো হবে। অবশেষে বেরিয়ে এলো অমিত।
সঙ্গে নিয়ে এলো লাবণ্যকে। লাবণ্যর মুখে একটি নির্লিপ্ত শান্তি, তাতে একটু রাগ নেই, স্পর্ধা নেই, অভিমান নেই। এক মুহূর্তের মধ্যেই কেটির চোখে পড়ল লাবণ্যর হাতের আংটি। মাথায় রক্ত চন করে উঠল, লাল হয়ে উঠল দুই চোখ, পৃথিবীটাকে লাথি মারতে ইচ্ছে করল। মাসি, এই আমার বোন সমিতা। বাবা বোধহয় আমার নামের সঙ্গে ছন্দ মিলিয়ে নাম রেখেছিলেন, কিন্তু রয়ে গেল অমিত্রাক্ষর। ইনি কেতকী, আমার বোনের বন্ধু। সিসি, এইনি নাম লাবণ্য। আমার কাছ থেকে এর নাম কখনো শোনোনি, কিন্তু বোধ হচ্ছে আর 10 জনের কাছ থেকে শুনেছ। এর সঙ্গে আমার বিবাহ স্থির হয়ে গেছে কলকাতায় অঘ্রাণ মাসে। হাই কংগ্রাচুলেট, তুমি জিতে গেলে অমিত। কিন্তু এবার আমারও যাতে হার না হয় সেটা করো। কি করতে হবে বলো? নরেনের সঙ্গে আমার একটা বাজি আছে। সে বলেছিল জেন্টলম্যানরা যেখানে যায় কেউ সেখানে তোমাকে নিয়ে যেতে পারে না, কিছুতেই তুমি রেস দেখতে যাবে না। আমি আমার এই হীরের আংটি বাজি রেখে বলেছিল তোমাকে রেসে নিয়ে যাবই। অমিত, তুমি জানো এই হীরের আংটি যদি হারি জগতে আমার সান্ত্বনা থাকবে না। এই আংটি একদিন তুমিই দিয়েছিলে, এক মুহূর্ত হাত থেকে খুলিনি। এ আমার দেহের সঙ্গে এক হয়ে গেছে। শেষকালে আজ এই শিলং পাহাড়ে কি একে বাজিতে খোয়াতে হবে? বাজি রাখতে গেলে কেন ভাই? মনে মনে নিজের উপর অহংকার ছিল, আর মানুষের উপর ছিল বিশ্বাস। অহংকার ভাঙলো মনে হচ্ছে। অমিতকে আর রাজি করাতে পারবো না। তা এমন অদ্ভুত করেই যদি হারাবে, সেদিন এত আদরে আংটি দিয়েছিলে কেন? সে দেওয়ার মধ্যে কি কোনো বাঁধন ছিল না? এই দেওয়ার মধ্যে কি কথা ছিল না যে আমার অপমান কোনো দিন তুমি ঘটতে দেবে না? বাজিতে যদি হারলুম, তবে আমার এই চিরদিনের হারের চিহ্ন তোমার কাছেই থাক অমিত। আমার হাতে রেখে একে আমি মিথ্যে কথা বলতে দেব না। একটা ছোট চিঠি এলো লাবণ্যর হাতে, শোভনলালের লেখা। শিলংয়ে কাল রাত্রে এসেছি। যদি দেখা করতে অনুমতি দাও তবে দেখতে যাব, না যদি দাও কালই ফিরব। তোমার কাছে শাস্তি পেয়েছি, কিন্তু কবে কি অপরাধ করেছি আজ পর্যন্ত স্পষ্ট করে বুঝতে পারি না। আজ এসেছি তোমার কাছে সেই কথাটি শোনবার জন্যে, নইলে মনে শান্তি পাইনি। ভয় করো না, আমার আর কোনো প্রার্থনা নেই। লাবণ্য চোখ জলে ভরে এলো, চুপ করে বসে ফিরে তাকিয়ে রইল নিজের অতীতের দিকে। মনে পড়ল অপমানিত শোভনলালের সেই কুণ্ঠিত ব্যথিত মূর্তি। তারপরে কতদিন গেছে, যুবকের সেই প্রত্যাখ্যাত ভালোবাসা এতদিন কোন অমৃতে বেঁচে রইল। লাবণ্য চিঠিতে লিখলে, তুমি আমার সকলের বড় বন্ধু। এই বন্ধুত্বের পুরো দাম দিতে পারি এমন ধন আজ আমার হাতে নেই। তুমি কোনোদিন দাম চাওনি, আজও তোমার যা দেবার জিনিস তাই দিতে এসেছ, কিছুই দাবি না করে। চাইলে বলে ফিরিয়ে দিতে পারি এমন শক্তি নেই আমার, এমন অহংকারও নেই। চিঠিটা লিখে পাঠিয়ে দিয়েছে এমন সময় অমিত এসে বললে, বন্যা, চলো আজ দুজনে একবার বেরিয়ে আসি গে। চল। দুজনে বেরোলো। অমিত কিছু দ্বিধার সঙ্গেই লাবণ্যর হাতটিকে হাতের মধ্যে নেবার চেষ্টা করলেন। লাবণ্য একটু বাধা না দিয়ে হাত ধরতে দিলেন। একদিন একজনকে যে আংটি পরিয়েছিলে আমাকে দিয়ে, আজ সে আংটি খোলালে কেন? তোমাকে সব কথা বোঝাবো কেমন করে বন্যা? সেদিন যাকে আংটি পরিয়েছিল আর যে আজ সেটা খুলে দিলে, তারা দুজনে কি একই মানুষ?
তাদের মধ্যে একজন সৃষ্টিকর্তার আদরে তৈরি, আর একজন তোমার অনাদরে করা। কথাটা সম্পূর্ণ ঠিক নয়। যে আঘাতে আজকের কেটি তৈরি হয়েছে তার দায়িত্ব কেবল আমার একলার নয়। কিন্তু মিতা, নিজেকে যে একদিন সম্পূর্ণ তোমার হাতে উৎসর্গ করেছিল, তাকে তুমি আপনার করে রাখলে না কেন? তোমার কাছে আমার একটা প্রার্থনা আছে, রাখতে হবে। বলো, নিশ্চয় রাখবো। অন্তত হপ্তাখানেকের জন্য তোমার দলকে নিয়ে তুমি চেনাপুঞ্জিতে বেরিয়ে এসো। ওকে আনন্দ যদি নাও দিতে পারো, ওকে আমোদ দিতে পারবে। আচ্ছা। একটা কথা তোমাকে বলি মিতা, আর কোনোদিন বলবো না। তোমার সঙ্গে আমার যে অন্তরের সম্বন্ধ, তা নিয়ে তোমার লেশমাত্র দায় নেই। আমি রাগ করে বলছি নে, আমার সমস্ত ভালোবাসা দিয়েই বলছি। আমাকে তুমি আংটি দিও না, কোনো চিহ্ন রাখবার কিছু দরকার নেই। আমার প্রেম থাক নিরঞ্জন, বাইরের রেখা, বাইরের ছায়া তাতে পড়বে না। এই বলে নিজের আঙুলের থেকে আংটি খুলে অমিতর আঙুলে আস্তে আস্তে পরিয়ে দিলে। অমিত তাতে কোনো বাধা দিলে না। সায়াহ্নের এই পৃথিবী যেমন অস্তরশ্মি উদ্ভাসিত আকাশের দিকে নিঃশব্দে আপন মুখ তুলে ধরেছে, তেমনি নীরবে, তেমনি শান্ত দীপ্তিতে লাবণ্য আপন মুখ তুলে ধরল অমিতর নত মুখের দিকে। যোগমায়ার ছেলে জ্যোতিশঙ্কর কলকাতার কলেজে পড়ে, থাকে কলুটোলা প্রেসিডেন্সি কলেজের মেসে। অমিত তাকে প্রায় বাড়িতে নিয়ে আসে, খাওয়ায়, তার সঙ্গে নানা বই পড়ে, মোটরে করে তাকে বেরিয়ে নিয়ে আসে। তারপর কিছুকাল জ্যোতিশঙ্কর অমিতর কোনো নিশ্চিত খবর পায় না। একদিন শুনলে অমিতর এক বন্ধু ঠাট্টা করে বলছে সে আজকাল কেটি মিত্তিরের বাইরেকার রংটা খোঁচাতে উঠে পড়ে লেগেছে। অমিত কেটিকে নাকি নিভৃতে কেয়া বলে ডাকে। অবশেষে অমিত ফিরে এলো। শহরে রাষ্ট্র, কেতকীর সঙ্গে তার বিয়ে, অথচ অমিত নিজের মুখে একদিনও জ্যোতিশঙ্কর এ প্রসঙ্গ শোনেনি। অমিতদা, শুনলুম মিস কেতকী মিত্রের সঙ্গে তোমার বিয়ে। লাবণ্য কি খবরটা জেনেছে? না, আমি তাকে লিখিনি। তোমার মুখে পাকা খবর পাইনি বলে চুপ করে আছে। খবরটা সত্যি, কিন্তু লাবণ্য হয়তো বা ভুল বুঝবে। এর মধ্যে ভুল বোঝার জায়গা কোথায়? বিয়ে করো যদি, তো বিয়েই করবে, সোজা কথা। কি জানো জ্যোতিশঙ্কর, যে ভালোবাসা ব্যক্তভাবে আকাশে মুক্ত থাকে, অন্তরের মধ্যে সে দেয় সঙ্গ। যে ভালোবাসা বিশেষভাবে প্রতিদিনের সব কিছুতে যুক্ত হয়ে থাকে, সংসারে সে দেয় আসঙ্গ। দুটোই আমি চাই। তোমার কথা ঠিক বুঝছি কিনা সেইটাই বুঝতে পারিনি। আর একটু স্পষ্ট করে বলো অমিতদা। একদিন আমার সমস্ত ডানা মিলে পেয়েছিলাম ওড়ার আকাশ, আজ আমি পেয়েছি আমার ছোট্ট বাসা। ডানা গুটিয়ে বসেছি, কিন্তু আমার আকাশও রইল। জয় হোক আমার লাবণ্যর, জয় হোক আমার কেতকীর, আর সব দিক থেকেই ধন্য হোক অমিত রায়। কেতকীর সঙ্গে আমার সম্বন্ধ ভালোবাসারই, কিন্তু সে যেন ঘরায় তোলা জল, প্রতিদিন তুলব, প্রতিদিন ব্যবহার করব। আর লাবণ্যর সঙ্গে আমার যে ভালোবাসা, সে রইল দিঘি, সে ঘরে আনবার নয়। আমার মন তাতে সাঁতার দেবে। কিন্তু অমিতদা, দুটোর মধ্যে একটাকে কি বেছে নিতে হয় না? যার হয় তারই হয়, আমার হয় না। কিন্তু শ্রীমতী কেতকী যদি... তিনি সব জানেন, সম্পূর্ণ বোঝেন কিনা বলতে পারিনি, কিন্তু সমস্ত জীবন দিয়ে এইটি তাকে বোঝাবো যে তাকে কোথাও ফাঁকি দিচ্ছি নে। এও তাকে বুঝতে হবে যে লাবণ্যর কাছে তিনি নেই। তা হোক, শ্রীমতী লাবণ্যকে তো তোমার বিয়ের খবর জানাতে হবে। নিশ্চয়ই জানাবো, কিন্তু তার আগে একটা চিঠি দিতে চাই। তুমি সেটা পৌঁছিয়ে দেবে? দেব।
অমিতর এই চিঠি। সেদিন সন্ধ্যাবেলায় রাস্তার শেষে এসে যখন দাঁড়ালুম, কবিতা দিয়ে যাত্রা শেষ করেছি। আজ এসে থামলুম একটি রাস্তার শেষে। এই শেষ মুহূর্তটির উপর একটি কবিতা রেখে যেতে চাই। আর কোনো কথার ভার শুনবে না। অথবা নিবারণ চক্রবর্তীটা যেদিন ধরা পড়েছে সেদিন মরেছে অতি শৌখিন জলচর মাছের মতো। তাই উপায় না দেখে তোমারই কবির উপর ভার দিল আমার শেষ কথাটা তোমাকে জানাবার জন্য। তব অন্তর্ধান ঘটে হেরি তব রূপ চিরন্তন, অন্তরে অলক্ষ লোকে তোমার অন্তিম আগমন। লোহিয়াছি চির স্পর্শ করে আমার শূন্যতা তুমি পূর্ণ করে গিয়েছ আপনি। জীবন আধার হল সেইখানে পাইনু সন্ধান, সন্ধ্যার দেউল দ্বীপ চিত্তের মন্দিরে তব নাম। বিচ্ছেদের হোমবন্দি হতে পূজামূর্তি ধরি প্রেম, দেখা দিল দুঃখের আলোতে। তারপরেও আরো কিছুকাল গেল। সেদিন কেতকী গেছে তার বোনের মেয়ের অন্নপ্রাশনে, অমিত গেল না। এমন সময় জ্যোতিশঙ্কর লাবণ্যর লেখা এক চিঠি তার হাতে দিলেন। চিঠির এক পাতে শোভনলালের সঙ্গে লাবণ্যর বিবাহের খবর। বিবাহ হবে 6 মাস পরে জ্যৈষ্ঠ মাসে রামগড় পর্বতের শিখরে। আর অপর পাতে কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও, জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন। চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু সেই ধাবমান কাল জড়াই ধরিল মোরে, ফেলি তার জাল তুলে নিল দ্রুত রথে। দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে ভার হয়ে আসিলাম। আজ নবপ্রভাতের শিখর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাকি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু বিদায়। কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ। সেইখানে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে, তোমার প্রাণেরও প্রান্তে বিস্মৃতি প্রদোষে হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মূরতি। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য। এক অভিনেতা এবং আকাশবাণীতে ছিলেন বিমান ঘোষ, সে সময়কার ডিরেক্টর। তারাই প্রথম এই উপন্যাসকে শ্রুতি নাটকে পরিণত করে স্টেজ করার যে কনসেপ্টটা তারা প্রথম নিয়ে এসেছিলেন। এবং অনেকেই নেই এখন। বিকাশ রায় ছিলেন নিজে, সৌমিত্র চট্টোপাধ্যায় করেছিলেন অমিত রায়, লাবণ্য করেছিলেন লিলি চক্রবর্তী, তারপর পার্থ ঘোষ, গৌরী ঘোষ এরা ছিলেন গ্রন্থনায়ক, এবং আরো অনেকে। নীলিমা দাস তখনকার পুরনো আর্টিস্ট, রেডিও আর্টিস্ট যারা শুনে থাকবেন ভীষণ, সে করেছিল যোগমায়া। উর্মিমালাদি জগন্নাথ দা, উর্মিমালা বসু, জগন্নাথ বসু এরা তখন জুনিয়র আর্টিস্ট, এরা ছোট ছোট এসসিসি করেছিল, ছোট ছোট রোল। তা সেই নাটকেরও বোধ হয়, সেই স্টেজ হওয়া নাটকেরও বোধ হয় হ্যাঁ মোর দেন 50 ইয়ার্স হয়ে গেছে, 50 বছর পূর্তি, যেহেতু এটা এখন উদযাপন হলো না। আমরা একটা ছোট্ট করে সেটাকে, সেই প্রোডাকশনটাকে স্মরণ করলাম আজকের এই অনুষ্ঠান দিয়ে। ভালো লাগলো যে তাদেরকে একটা অনুষ্ঠান, আমার মনে আছে সে আমি বহু আগে দেখেছি, যারা শুনেছেন কিছু কিছু শুনেছেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। শুভরাত্রি। আবার আমাদের পরের অনুষ্ঠানে দেখা হবে সবার সাথে। নমস্কার।